ভিলেন ক্যান বি লাভার, পর্ব 4, লিখেছেন মিথুবুরি। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম। রিচার্ডের এহেন মধুমিষ্টিত টিটকারিময় স্বরে কপালে ভাঁজের দেখা মিলে ডিভানে বসে থাকা ন্যাসো আর লুকাসের। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন। দেখতে পেল অফিসার প্রেম ব্যাঘ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে বক্র হাসি। রিচার্ড হেড অফিসের চিফ অফ হেড ডেস্কটপে বসে কিছু ফাইল চেক করছিল। অধীর অপেক্ষায় ছিল কারোর জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভেতর কাচের গ্লাস গলিয়ে সোনালি ধুতি আলোক রোশনি ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের ওপর নানান ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে রাখা। অর্ধ খাওয়া অ্যাপেল খচিত ল্যাপটপে তখনও বাগানবাড়ির প্রতিটা কোণার সিসিটিভি ফুটেজ লাইভে ছিল। বাগানবাড়ির মতো অফিসের দেয়ালও ড্রাগনের বিশাল আকৃতির একটা পেন্টিং রয়েছে। দূর থেকে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতির ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়া অফিসার প্রেম এসে পায়ের উপর পা তুলে বসলো ডেস্কটপের সামনের চেয়ারে। রিচার্ড প্রেমের অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট ঠেলে উপরের ঠোঁট উঁচিয়ে ব্রু নাচাতে নাচাতে বলল, টি অর কফি? প্রেম চোখ ঘুরিয়ে ফিরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকলো ন্যাসো আর লুকাসের ওপর। একজন পূর্ণিমা, আরেকজন অমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইন্টারেস্টিং। থেমে রিচার্ডের দিকে তাকিয়ে হেসে বলল, ক্যাসিনোর মালিক চা কফির অফার করছে? সো রুড অফ ইউ ম্যান। ঠোঁট এলিয়ে হাসল রিচার্ড। হুইস্কার ভোটকা? I think it would be enjoyable without girls. Do you prefer being in a dark room or with lighting? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণের বক্র হাসি গায়েব হয়ে কপালে চিন্তার ভাঁজের ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসল রিচার্ড, তবে বরাবরের মতোই তা ছিল অদৃশ্য। ন্যাসোর দিকে তাকাতেই ন্যাসো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়ায়, মাথায় কিছুটা ঝুঁকিয়ে। সিস্টেমা ব্যানেল পাক্কো ই প্রিপারালো সুবিতো, অর্থ পার্সেলটা সুন্দর করে সাজিয়ে রেডি করো এক্ষুনি। স্পিক ইংলিশ। প্রচণ্ড জোরে ডেস্কে দাবা মেরে উঠে দাঁড়িয়ে গেল প্রেম। ক্রোধে গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠেছে। তবে সেই তেজ স্থায়ী হলো না বেশিক্ষণ। ন্যাসো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথা ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত হলো যে নিজেকে প্রতিরক্ষার জন্য কিছুই করতে পারেনি প্রেম। ছুটার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে প্রেম। প্রেমের দুহাত ওদের দুজনের দখলে। হাত মুচকিয়ে পিঠে চেপে রেখেছে। যতই ছোটার চেষ্টা করে প্রেম, ততই তারা হাতের ওপর চাপ বাড়ায়। রিচার্ড চেয়ারে গায়ে লিয়ে শক্ত চিবুকে তাকিয়ে আছে। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গ মস্তিষ্কে আবারও ফিরে যায় নিজ বৈশিষ্ট্যে। চিবিয়ে চিবিয়ে বলল, আমার দিকে হাত বাড়ানো তো দূর, আগে এদেরকে অতিক্রম করে নে। অতঃপর ন্যাসো আর লুকাসের দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বলল, লিভ হিম। ন্যাসো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গমগমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে বুক বেঁধে। লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী পালোয়ানের ন্যায় লুকাসকে পিনপতন নীরবতায় আচ্ছন্ন কক্ষে জমদূতের মতো লাগছে। রুক্ষ তামুক চেহারার অগ্নিশিখায় জ্বলন্ত লাভার অগ্নি বিচ্ছুরিত হতে থাকা দু চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে প্রেমকে। প্রেম শরীর ঝাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের চোখে। একজোড়া কালো আক্ষিদ্বয় আর নীল আক্ষিদ্বয়ের মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ। মন্ত্রীর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাতালে, পারলে খুঁজে নে। রিচার্ডের কাট কাট জবাব। তীর তীর করে রাগ বাড়তে থাকে প্রেমের। তবে এখন রাগ দেখানোর সময় না। বুদ্ধিমানরা কখনো রাগ দেখিয়ে হাতের কাছে থাকা সুযোগ ক্রোধে দূরে ঠেলে দেওয়ার মতো বোকামি করে না। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসল প্রেম। রিচার্ডের দিকে তাকিয়ে গোল
গোল গোল ভাসা ভাসা চোখগুলোকে কিঞ্চিত ছোট করে বলে, তার মানে স্বীকার করছিস তুই অপহরণ করেছিস মন্ত্রীর ছেলেকে? হ্যাঁ, আমিই কিডন্যাপ করেছি, আর সেই মাদারফাকার পিএকে আমিই মেরেছি। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলোর বিপরীতে রহস্যময় হাসি দিল প্রেম। কণ্ঠ খাদে নামায়, কথার মধ্যে রস আনে, যেন দুজন বন্ধুর মধ্যে নর্মাল কনভারসেশন। তারপর মাথা কি করেছিস? চোখগুলো গলিয়ে অ্যাকুরিয়ামে দিয়েছি মাছের খাবার হিসেবে, আর জিভ ঠোঁট কেটে সিদ্ধ করে পোষা বিড়ালকে খাইয়েছি। প্রেমের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। এই নৃশংস ভয়ঙ্কর বর্ণনাগুলো তাকে একটুও বিচলিত করছে না, বরঞ্চ আগ্রহ বাড়ে ছটফটানি। অধিক আগ্রহে চেয়ে থাকে রিচার্ডের পানে পরবর্তী প্রশ্নের উত্তরের আশা। আর মাথার খুলি, সেটা কি করেছিস? ওয়েট বলে রিচার্ড ল্যাপটপ প্রেমের দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই পাথরের মতো পুরুষালী শক্ত হৃদয় নাড়া দিয়ে উঠল। ভেতরে ভেতরে শুকনো ডোক গিলল প্রেম, তবে তা বাইরে প্রকাশ করল না। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল দ্রুত। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না সে বিধ্বস্ত দৃশ্যে। মাথার খুলি থেকে তখনও মগজ চুইয়ে চুইয়ে পড়ছিল। কুকুরের পায়ের সাথে লেপ্টে যাচ্ছিল মগজের সেই তরল ধাতু। বিধ্বস্তভাবে কাটাছেঁড়া করা হয়েছে মুখের অংশ, চোখ উপড়ে তুলে ফেলা হয়েছিল, নাক মাঝখান থেকে দুভাগ করে কাটা হয়েছে খুব ধারালো ছুরি দিয়ে। ঠোঁটের অংশে যেন কেউ কোদাল দিয়ে কেটে নিয়েছে মাংস। খুলির ভেতর থেকে বেরিয়ে আসা তরল মগজগুলো খাঁচার ভেতর বন্দি হিংস্র কুকুরগুলো খেলার সাথে সাথে লম্বাটে জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিল। প্রেম মুখভঙ্গির ছাপ পরিবর্তন করে শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের ঠোঁটের প্রতিটা বাঁকা হাসি কাটার মতো বিচ্ছে তার শরীরে। রুষ্ট গলায় বলল, কি প্রমাণ আছে যে এটা সুলতান আয়েশের খুলি? প্রমাণ তো তোর হাতে। আবারও অতর্কিত আক্রমণে ভরকে গেল প্রেম। রিচার্ডের বাক্য শেষ হবার সঙ্গে সঙ্গে লুকাস প্রেমের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেম রিচার্ডের শুকনো বুদ্ধির কারিশমা দেখে অবাক হলো বটে। লুকাস প্রেমের শার্টের পকেট থাকা বলপেন নিয়ে নিচে ফেলে দানবীয় পা দিয়ে পিষে দিল। পরপর তৎক্ষণাৎ প্রেমের মাথায় গান পয়েন্ট করলো। তপ্ত শ্বাস ফেলল প্রেম। এক টুকরো প্রত্যাশার আশা গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। রিচার্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেমের থমথমে মুখের দিকে। মুখভঙ্গির কোনো ভাববন্তর নেই, চাহনি খুবই শান্ত। আকস্মিক সংযম হারিয়ে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল প্রেম। কতদিন এভাবে নিজেকে বাঁচিয়ে রাখবি? তোর শেষ খেলা এবার আমার হাতেই হবে। ডেস্কটপে থাকে এলোমেলো ফাইলগুলো কিছুটা নড়ে চড়ে ওঠে রিচার্ডের অট্ট হাসি থেকে নির্গত হওয়া উত্তপ্ত নিঃশ্বাসে। বরফ গলিত ঠান্ডা পানির ন্যায় মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। হাসি থামিলে কর্কশ গলায় দাঁতে দাঁত চেপে ধরে বলল, পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালাতে হয় তা শিখে আসিস, নাদান শিশু। রিচার্ডের অট্ট হাসির ধ্বনিগুলো প্রচণ্ড জোরে জোরে করাঘাত করতে থাকে প্রেমের কানে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ। রক্ত গরম চোখে রিচার্ডের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল প্রেম বেরিয়ে যেতেই হাসি থেমে যায় রিচার্ডের। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। 8 বছর আগে স্থাপন হওয়া বাগান বাড়িতে প্রথম কোনো মহিলা মেট প্রবেশ করলো এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘন ঘুটঘুটে জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগান বাড়িতে। 4 জন মেট রাখা হয়, সকলের পরনে কালো পোশাক আর মাথায় বিমান ভাড়াদের মতো টুপি। ভয়ে তটস্থ সকলে। ভেতরে পা রাখতেই গা শিউরে ওঠে। ভয় কাতরের চোখে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকলো। প্রতিটা ফার্নিচার থেকে শুরু করে দেয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখ মুখে বিস্ময়তা। ভিতরের ডিজাইন দেখে কপাল ক্লিশ শুকনো বাজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজে আসতে রাজি হয়েছে। 7 দিনে তারা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয়েছে এখানে আসার জন্য। গাড়ি যখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভেতর ঢুকে তখন থেকেই অজানা আতঙ্ক চেপে ধরে সকলের ভেতর।
কিন্তু গার্ডের হাতে থাকা বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগানবাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যতই ভিতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে। ন্যাসা চোখ গরম করে তাকালে যে যার কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফেরেনি, শরীর একদম বিছানার সাথে মিশে রয়েছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যেখানে ছিল এখনও সেখানেই। দুজন মেড কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানা অগোছালো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে দুজন। বুঝতে বাকি থাকে না এখানে গত রাতে কারোর ওপর পাশবিক নির্যাতন হয়েছে। কোনো অভাগী হয়তো হারিয়েছে নিজের সব থেকে বড় মূল্যবান সম্পদ। বীভৎস দৃশ্য দেখার পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে গেল তারা। এলিজাবেথের মুখের ওপর থেকে কমফর্টার সরাতেই দুজনের চোখ গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টিতে নিমেষ চেয়ে থাকলো এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মিত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেড অবাক চোখে চেয়ে থেকে হাত রাখলো বালিশের নিচে জট বেঁধে থাকে এলিজাবেথের লাল চুলে। পরপরই হাত দিয়ে গালে স্পর্শ করলো। সেই হাত আবার চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখলো কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথ নীল হয়ে যাওয়া অবয়ব দেখে এলিজাবেথের জন্য খুবই মায়া লাগলো। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল রেশমা। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যের ধ্যানমগ্ন না হয়ে থেকে কাপা কাপা হাত নাকের কাছে নিয়ে দেখলো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজনে। অনেকক্ষণ চোখে পানি দেওয়ার পর পিটপিট করে চোখ মেলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না। পেটের নিজের অংশ অনুভূত হচ্ছে না। কমফোর্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকায় এলিজাবেথ। রাতের কথা মনে হতেই ঠুকরে কেঁদে উঠল। দিকশূন্য জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে মাতৃমন রেশমার। এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজা গিয়ে বিচ্ছে রেশমার বৃক্ষপটে। রেশমা ভেতরের জড়তা দূর করে প্যালব হাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাঁজে ভাঁজে বিলি করতে থাকলো। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হবার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। ঘুমট পরিবেশ এলিজাবেথের কান্না আহাজারিতে শোকে গেয়ে উঠল। গার্ডের দেওয়া নির্দেশের নেওয়ার কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা। এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো। কমফোর্টার দিয়ে শরীর ঢেকে দিল ভালো মতো। তারপরও হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে দুজন মেড হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে রেখে যায়। শক্ত হয়ে দাঁড়ায় রেশমা। দুর্বাদ্য এলিজাবেথের দিকে তাকিয়ে বলল, ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎ এলিজাবেথ রেশমার দু হাত ঝাপটে ধরল। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিভে যাওয়া নিস্তেজ স্বরে আকুতি মিনতি করতে থাকে রেশমার কাছে। প্লিজ আমাকে বাঁচান, জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার শরীর থেকে জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে। আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে। আমি মরে যাব, আমাকে বাঁচান। আমরা অপরাগ ম্যাডাম, মাফ করবেন। আপনারা এভাবে মুখ ফিরিয়ে নেবেন না আমার থেকে। জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। থেমে, ফোন আছে আপনার কাছে? ফোন করবো আমার চাচাকে। আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে। আমাদের কারোর কাছেই ফোন নেই ম্যাম। ল্যান্ডলাইন কোথায় আছে আমাকে একটু বলুন প্লিজ, জলদি বলুন, শয়তানটা এসে পড়বে। এ বাসায় কোনো ফোন নেই ম্যাম। কার্নিশ বেয়ে অজরে জল গড়িয়ে পড়তে থাকলো এলিজাবেথ। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথ নিজের শরীরে আঘাত করতে থাকলো। চুল টেনে ছিঁড়তে থাকে নিচের। এলিজাবেথের পাগলামো আচরণ ঘাবড়ে যায় মেডরা। মনে পড়ে যায় ন্যাসের শক্ত গলায় বলে দেওয়া সতর্কবাণীগুলো।
দুজনে এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে এলিজাবেথকে। এলিজাবেথ কারোর বাধা মানে না, আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গায় আবারও আঘাত লাগায়, এবার রক্তক্ষরণ হতে থাকে কিছু জায়গা থেকে। শুকনো ডোক গিললে মেডরা, শরীরে আর ছিটে ফোটাও শক্তি অবশিষ্ট থাকলো না এলিজাবেথ। আবার কান্নায় ভেঙে পড়ল। মেডরা চাদর দিয়ে ঢেকে এলিজাবেথকে বেড থেকে নামায়। নিজেকে শক্ত করে রাখে এলিজাবেথ একটা জড়সড় বস্তুর মতো। আমাদের কাজ করতে দেন ম্যাম, দয়া করে আমাকে বাঁচাতে সাহায্য করুন। আমার জানা মতে আপনি নিজ ইচ্ছায় এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হয় এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘে টইটুম্বুর হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আক্ষেদয়। সত্যিই তো, সে তো নিজের ইচ্ছাতে এসেছে এখানে, নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। কার কাছে অভিযোগ দেবে সে, কোন মুখে? আর একটা টু শব্দও করলো না এলিজাবেথ। মেডরা এলিজাবেথকে ধরে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজের হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথার ওষুধ দিয়ে চলে যায়। তবে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে বরফের মতো জমে যাওয়া এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভিতরে ক্ষত বিক্ষত হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ে দুমড়ে মুচড়ে উল্টে পাল্টা হয়ে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ে। এলিজাবেথ এক দৃষ্টিতে চেয়ে আছে কাচের গ্লাস গলিয়ে বাইরে। আদতেও সে চাহনিতে নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী আনিসুল হক। ছেলের চোখে মূর্ছা যাচ্ছে এমন ভাব। একমাত্র ছেলে সাদমান। পাশের সোফায় বসে আছে অফিসার প্রেম ও তার 3 সহকর্মী। অপোজিটে আছে পুলিশ কমিশনার। সকলের কপালে চিন্তার ভাঁজ। আনিসুল হকের স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ কমিশনার পুরো সোর্স কাজে লাগিয়ে দিলেও এখনও কোনো হদিস পাওয়া যায়নি সাদমানের। এয়ারপোর্টে রোড সংযুক্ত সকল রাস্তায় সিসিটিভি ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এখনও পর্যন্ত আসেনি মুক্তিপণের জন্য কোনো কল, যা সকলকে খুব ভাবাচ্ছে। প্রেমের কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হলেও এ মুহূর্তে তার হাত বাঁধা। প্রমাণ ছাড়া তার সকল কথাই ভিত্তিহীন আইনের কাছে। আইনের প্রধান শাখা অংশ হলো প্রমাণ, সাক্ষী। লিভিং এরিয়ায় নীরবতা ভাঙে পুলিশ কমিশনারের কথা। অনেকক্ষণ পর শুষ্ক ঢোক গিলে কাইকুই করে ধরাশয় আওয়াজে বললেন, 48 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। আমার মনে হয় আপনার ছেলে ইচ্ছে করে লুকিয়ে আছে স্যার। কমিশনারের অদ্ভুত প্রশ্নবাণে মাথা থেকে আইসপ্যাক ছুঁড়ে ফেলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আনিসুল হক। কি যাতা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কিসের কমতি ওর? আমারই অঢেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার সাদমান। ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। থেমে নিজেকে একটু সংযত করলো আনিসুল হক। কণ্ঠ খাদে নামলো। এবার একজন অসহায় পিতা ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন। যত টাকা লাগে আমি দেব। আমার ছেলের কিছু হলে আমরা কেউ বাঁচব না। এমনিতেই মেজাজ খুবই চটে ছিল প্রেমের সকালের ওই ঘটনার জন্য। এখন কমিশনারের এমন বোকা বোকা কথা শুনে আরও বিরক্ত হচ্ছে প্রেম উঠে দাঁড়ালো চলে যাওয়ার অভিপ্রায়। তখনই হঠাৎ ল্যান্ডলাইনে কল আসে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। প্রেম আনিসুল হককে ইশারা করলো কল ধরার জন্য। সকলের সামনে স্পিকার দিয়ে কল রিসিভ করলো আনিসুল হক। গলা কাঁপছে তার। হ্যাঁ হ্যালো, ছেলে চাই? চমকে যায় সকলে এহেন আজব কণ্ঠস্বরে। প্রেম বুঝতে পারে ভয়েস চেঞ্জ করে কল করেছে রিচার্ড। চোয়াল শক্ত হয়ে আসে প্রেমের। বুকের ভেতর মোচড় দিয়ে ওর ধরল আনিসুল হকের। ক্ষয় হারিয়ে তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই সুস্থভাবে। প্লিজ আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। কেমন আছে আমার ছেলে? তোর ছেলের ভালো থাকা আমার ওপর নির্ভর করছে, আর আমার ভালো মুড নির্ভর করছে তোর কথার ওপর। শুকনো ডোক গিলল আনিসুল হক। বলল, কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো? টাকা। প্রেম ধীরে ধীরে নিজের মেজাজ হারাতে থাকে। কিছু বলার জন্য উদ্যত হলে কমিশনার চোখ রাঙিয়ে থামিয়ে দিল প্রেমকে। দাঁতে দাঁত পিষতে থাকে প্রেম।
আনিসুল হক কোনো কিছু না ভেবেই বলে দিল, কত টাকা? 50 লাখ। তথ্যমন্ত্রী আনিসুল হক যে খুব সৎ নিষ্ঠাপরায়ণ ব্যক্তি তেমনটা নয়। মন্ত্রিত্বের পাশাপাশি দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। টাকার নেই কোনো কমতি। পাটের ব্যবসার আড়ালে রয়েছে মাদকের ব্যবসা। তবে যার জন্য টাকার পাহাড় গড়ে তোলা, সেই যদি না থাকে। এক কথায় রাজি হয়ে গেল আনিসুল হক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ওয়াইস ম্যান। ওপাশ থেকে শোনা যায় কারোর গলা ফাটিয়ে হাসির শব্দ। বিছড়ি হাসির শব্দে কান চেপে ধরল সকলে। প্রেম এবার আর ধরে রাখতে পারল না নিজেকে। সকলে রিচার্ডের খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে মনে ভীতি ঢুকে গিয়েছে। আনিসুল হকের কাছ থেকে ছো মেরে টেলিফোন নিয়ে নেয়। কী প্রমাণ আছে সাদমান এখনো জীবিত আছে? প্রমাণ পাঠাচ্ছি। সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুকের মধ্যে হাত চেপে ধরে সোফায় গায়েলিয়ে দেয় আনিসুল হক। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সব কিছু। চশমার ফাঁক দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। কমিশনার বারবার কাকে যেন কল করছে। সকল পুলিশরা কমিশনারের তিরিক্ষি মেজাজের কবলে পড়েছে দুদিন যাবৎ। প্রেমের সহযোগীরা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে নাম্বার ট্রেস করার জন্য। এক হাত কোমরে বেঁধে পায়াচারি করতে থাকে প্রেম। এত চেষ্টা করেও কোনোভাবে হিসাব মেলাতে পারছে না। সকাল থেকে রিচার্ডের ব্যাপারে স্টাডি করে যা জানতে পেরেছে, রিচার্ড বাংলাদেশি উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। রিচার্ডের পারিবারিক সম্পর্কে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি প্রেম। তবে হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ইতালির গ্যাংস্টার হয়ে যাওয়ার পেছনের কাহিনী সকলের কাছে অজানা এখনো পর্যন্ত। 8 বছরে রিচার্ড 8 বার দেশে এসেছে, তাও শুধু 2 দিনের জন্য। আনিসুল হকের হিস্ট্রিও চেক করেছে প্রেম। আনিসুল হকের সাথে কোনো পূর্বশত্রুতা নেই রিচার্ডের। সব কিছু কেমন ধোঁয়াশা লাগছে প্রেমের কাছে। সাদমানের অপহরণের পেছনে মূল উদ্দেশ্য কী? রিচার্ড যে শুধুমাত্র টাকার জন্য তথ্যমন্ত্রীর ছেলেকে টার্গেট করেছে তা মানতে নারাজ প্রেম। রিচার্ডের নিজেরই অঢেল সম্পত্তি। মুক্তিপণের টাকা রিচার্ডের কালো ব্যবসার একদিনের ইনকাম। ভাবনার মাঝেই হঠাৎ গাড়ির হর্ন শোনা যায়। সকলে তীর্যক বেগে সদর দরজার দিকে তাকালো। দেখা যায় বড় একটা ট্রাক। বাইরে থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে ভেতর আসে। স্যার, কিডন্যাপার কিছু পাঠাইছে। আনিসুল হক দাঁড়াতে গিয়েও আবার সোফায় বসে পড়ে। ভয়ে তার ভিতর শুকিয়ে গিয়েছে। কমিশনার গিয়ে আনিসুল হককে ধরে ধরে নিয়ে যায়। প্রেম সবার আগে ছুটে গেল। এরই মধ্যে ট্রাক ড্রাইভার গায়েব হয়ে গিয়েছে। পুরো ট্রাক খুঁজে কিছুই পাওয়া যায় না গাড়ির কোনো কাগজপত্র। গাড়ির নেমপ্লেটটিও নকল। ক্রোধে ট্রাকে ঘুষি বসালো প্রেম। দুহাতে চুল টেনে ধরে চাচাতে থাকলো। হঠাৎ খেয়ালে আসে ট্রাকের পেছন সাইড চেক করা হয়নি। প্রেম এক লাফে ট্রাকে উঠে ডিকি খুলে দিল। সঙ্গে সঙ্গে বিছড়ি গন্ধে সকলে নাক চেপে ধরে। প্রেম পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরে সামনে এগিয়ে গেল। প্রেমের সুগভীর টান টান চোখ বাইরে থেকে দেখতে লাগলো ড্রামটিকে। বিশাল আকৃতির একটা ড্রাম, যেটা থেকে ড্রেনের ময়লা আবর্জনার পচা গন্ধ আসছে। কপালের ভাঁজগুলো গুটিয়ে প্রেম ড্রামের ঢাকনা খুলল। কালো পচা নর্দমার মাঝে দেখা যায় একটা অর্ধগলিত কাটা আঙ্গুল। মাংস হলে হাড্ডি বেরিয়ে এসেছে আঙ্গুল থেকে। মাংস গলে হাড্ডি বের হয়ে এসেছে আঙ্গুল থেকে। প্রেম এক দেখায় আন্দাজ করে নেয় ঘটনা। চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কেউ খুবই আক্রোশের সাথে কাটারি দিয়ে টেনে টেনে মাংস ছিঁড়ে ফালি ফালি করেছে। পরবর্তীতে ফালি ফালি করা ছেঁড়া মাংস এসিড দিয়ে গলিয়ে দিয়েছে। প্রেম সব কিছু নিজের মতো করে সাজিয়ে ড্রামের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিল। ফিরে তাকালো নিচে উৎসুক হয়ে তাকিয়ে থাকা আনিসুল হকের দিকে। আনিসুল হকের ভেজা চোখ দেখে জিনিসটা নিজের মধ্যেই চেপে যায় প্রেম। মাথায় সাজিয়ে নেয় নতুন প্ল্যান। এক লাফে ট্রাক থেকে নেমে সরাসরি আনিসুল হকের সম্মুখে গিয়ে দাঁড়ালো। চিন্তা করবেন না, ট্রাকে কিছু ছিল না। আপনি স্বাভাবিক হন। শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করা হয়েছে। আমার মনে হয় কিডন্যাপার আবারও কল দেবে। বলার মধ্যেই আবারও কল আসে ল্যান্ডলাইনে।
সকলে ভিতরে ছুটে যায়। এবার কল রিসিভ করে প্রেম। ছোট থেকে এটা তার গড গিফটেড ট্যালেন্ট ছিল যে কারোর ভয়েস নকল করতে পারে প্রেম। ওয়ান্ট মোর? কোথায় কোথায় টাকা নিয়ে যেতে হবে? দ্যাটস মাই বয়। আমার ছেলেকে আমি সুস্থ এবং জীবিত চাই, তাই আজকের মধ্যেই আমার রাজ্যে আমার ইচ্ছাতেই হয় সব কিছু। ফোঁস নিঃশ্বাস ছাড়ে প্রেম, কণ্ঠ খাদি নামিয়ে বলল, আচ্ছা কখন? কাল সকাল 10টা, আগারগাঁও স্টেশন। বলার সাথে সাথে কল কাট হয়ে যায়। প্রেমের ঠোঁটের কোণে দেখা মিলে বক্র হাসি। কোনো কথা না বলে প্রেম শীষ বাজাতে বাজাতে সদর দরজা পেরিয়ে গিয়ে নিজের বাইকে চড়ে। উদ্দেশ্য আগারগাঁও স্টেশন। রিচার্ডকে দেখা মাত্র সকল মেড কিচেনে চলে যায়। ন্যাসর কড়া নিষেধাজ্ঞার মধ্যে এটাও ছিল রিচার্ডের সামনে যেন কোনো মেড না যায়। লম্বা লম্বা পা ফেলে উপরে চলে গেল রিচার্ড। গায়ে তখনও সকালের কালো কোট আর ভেতরে কালো শার্ট। হাতঘড়ি খুলতে খুলতে বেডরুমের দিকে এগোতে থাকলেও রিচার্ড। দরজা ভেজানো, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। রিচার্ড লাইট অন করতেই শোয়া থেকে দরফরে ওঠে এলিজাবেথ। সকালের পর থেকে একদম স্তব্ধ হয়ে গিয়েছে এলিজাবেথ। একটু আগে এসে রেশমা ওকে খাইয়ে দিয়ে গেল। এলিজাবেথ নিঃশব্দে খেয়ে নিয়েছিল। 3বার ওষুধ খাওয়ার পরও এখনও শরীরে ব্যথা কমেনি এক ফোঁটাও। শরীরের ব্যথা লাঘব করা গেলেও মনের ব্যথা এত সহজে কি লাঘব হয়? দু চোখের পাতা এক করতে পারে না এলিজাবেথ। চোখের সামনে ভেসে ওঠে সে ভয়ঙ্কর মুহূর্তগুলো। কীভাবে জানোয়ারের মতো পাশবিক অত্যাচার চালিয়ে গিয়েছিল তার উপর সারা রাত। এই প্রথম রিচার্ডকে দেখলো এলিজাবেথ, দেখলো একটা জানোয়ারকে। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী মানুষ যে এতটা নৃশংস হতে পারে তা হয়তো এই ভদ্র সমাজের অজানা। মানুষটার চরিত্রের সাথে চেহারার কোনো সাদৃশ্য খুঁজে পেল না এলিজাবেথ। রুক্ষ পুরুষালী তামুক চেহারার অন্তরালে লুকিয়ে আছে এক নরপিশাচ। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় এলিজাবেথ, যদিও ভয়ে জুবুথুবু করে কাঁপছিল গরম। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ গভীরভাবে পরখ করছিল এলিজাবেথকে। শরীর নেতিয়ে পড়লেও সৌন্দর্যের এক ফোঁটাও কমেনি মেয়ের। অপূর্ব সৌন্দর্যে ধাঁধনে মেয়ের রূপ। লুকাসের ভাষায় যা আগুন সুন্দরী। রিচার্ড তাকালো এলিজাবেথের এলোমেলো হয়ে থাকা লাল চুলগুলোর দিকে, যা যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে রিচার্ড। হঠাৎ একটানে গলা থেকে টাই খুলে কাউচে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওয়েস্টকোটের বাটন খুলতে খুলতে এক পা করে বেডের দিকে অগ্রসর হতে থাকে। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্র অদৃশ্যমান তেজস্বী আশ্বের সঙ্গে যেন দৌড় প্রতিযোগিতায় নেমেছে। ভূমিকম্পের ন্যায় সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপতে থাকে এলিজাবেথের। এসির লো টেম্পারেচারের মধ্যেও ঘাম ছুটে যায় এলিজাবেথের। রিচার্ডের পায়ের প্রতিটি স্বতঃস্ফূর্ত কদমে বিস্ফোরিত নয়নজোড়ায় ভাসছে গতরাতের লোমহর্ষক দৃশ্যগুলো। কানের মাঝে বাড়ি খেতে থাকে নিজের প্রতিটা আর্তনাদ। আতঙ্কের শীতল ঘামে শরীর চাপানো পাকিস্তানি 3 পিসের কামিজ গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে লেপটে যায়। হাত পা অসাড় হয়ে আসছে এলিজাবেথের। রিচার্ড খুব কাছে চলে আসে এলিজাবেথের। বিছানায় হাঁটু গেড়ে এলিজাবেথের ওপর ঝুঁকে প্যালব হাতে ওর কপালের পাশের চুলগুলো কানের লতির ফোকরে গুজে দিল। রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের উপর। গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ড্রাগ স্মেল যা এখনও এলিজাবেথের শরীরের সাথে লেপ্টে আছে তা আরও ধীর হয়ে আছে কাছে আসা। 6বার শাওয়ার নিয়েও শরীর থেকে একেবারে মুছে দিতে পারেনি নরপিশাচের শরীরের ঘ্রাণ। আকস্মিক এলিজাবেথের ধরাশয়ী কাণ্ডে পায়ের রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। ড্রাগনের ট্যাটু খচিত শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের কণ্ঠনালী। অথচ কপাল থেকে যে গড়িয়ে রক্ত ঝরছে সেদিন কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি বিচ্ছুরিত হওয়া চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। নিঃশ্বাস থমকে গেল এলিজাবেথের। পড়ে গেল হাত থেকে ফুলদানিটা। গলা হতে নির্গত কর্কশ ঘোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, জানোয়ার, নরপিশাচ, অমানুষ, ছেড়ে দে আমাকে। হাতে আরও চাপ প্রয়োগ করল রিচার্ড। শ্বাস আটকে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, কর্কশ গলায় চেঁচালো,
এই মেয়ে, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবি না, জিভ টেনে ছেড়ে ফেলবো, বুঝলি? আমার সাথে কেউ এভাবে কথা বলে না। আবারও মনে করিয়ে দিচ্ছি, টাকা দিয়ে কিনে এনেছি তোকে এখানে। আমার 30 বছরের জীবনে তুই প্রথম মেয়ে যাকে আমি ছুঁয়েছি। তুই আমার বৃক্ষপটে খোদাই করা প্রথম মেয়ে। কিন্তু তাই বলে আমার কাছে নমনীয়তা আশা করিস না, একদমই। ঘর করার ছেলে আমি নই, তবুও তোর মুক্তি নেই। তোর শরীরের প্রতিটা লোমকূপ থেকে চোখের জল পর্যন্ত কিনে নিয়েছি আমি। আমার হাতে কোমলতা নয়, গান মানায়। এই রিচার্ড কায়নাথের সকাল শুরু হয় রক্তের স্রোতে হাত ডুবিয়ে, আর রাতের সমাপ্তি ঘটে সে রক্ত পানিতে ধুয়ে দিয়ে। রক্ত ভালোবাসি আমি, রক্ত। দেখছিস আমার শার্টের কলারের লাল দাগ? এটা কোনো নাইট ক্লাবের ভিড় ঠেলে আসা রমণীদের লিপস্টিকের চিহ্ন নয়, এটা রক্ত। মানুষের তাজা উষ্ণ রক্ত, যা আমার সবচেয়ে প্রিয়। আমি বান্ডিল বান্ডিল টাকার হিসেবে আটকাই, কোনো ছলনাময়ী নারীর ফাঁদে আটকাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ও মেয়েচ্ছা। এলিজাবেথের গলা ছেড়ে দিল রিচার্ড। গলায় ধরে খুক খুক করে কাশতে থাকলো এলিজাবেথ। রিচার্ডের কপালের মধ্যে ভাগ বিভক্ত হয়ে বাজে বাজে। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথের দিকে। ঘাড় বাঁকিয়ে শুকনো গলায় বলল, ডু ইউ স্পিক রাশিয়ান রেড? আমি তোর থেকে মুক্তি চাই জানোয়ার। আমি অনেক দূরে চলে যাব, আমার মম ড্যাডের কাছে চলে যাব, অনেক দূরে। এই অভিশপ্ত স্বার্থপর মানুষদের মধ্যে থাকতে চাই না আমি। হাঁটুতে মাথা গুজে আহাজারি করতে থাকে এলিজাবেথ। এলিজাবেথের মুখ থেকে তুই তুকারি শুনে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচিত পৈশাচিক আত্মায়। হেঁচকা টানে বেডে ছুঁড়ে ফেলল এলিজাবেথকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের ওপর। মুহূর্তেই নিজের মাঝে নিয়ে নিল এলিজাবেথকে। ফলাতে থাকে নিজের শক্তি। মাঝে শুধু উচ্চারণ করলো গোট গোট কিছু শব্দ। আই ডেসপারেটলি ওয়ান্ট ইউ রেড। পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। আর দুঃখিত, রাশিয়ান শব্দের অর্থটা হবে খুনি, ওটা আমি বলতে ভুল লেগেছিল। ওকে, থ্যাংক ইউ।